এই সমস্ত ঘটনার পর পুলিশি ব্যবস্থা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলিনি, কিন্তু একজন অপরাধ মনস্কতার জন্ম কোথায় সেটা নিয়ে আমরা কথা বলছি। চন্দনদার কাছে যাওয়ার আগে আমি এখানকার এই যে নার্সিং যিনি স্টাফ কথা বললেন, তার কথার মধ্যে দিয়ে আমরা একটা রাজনীতির গন্ধ পেলাম। কি পেলাম? যে অপরাধী সে বলছে আমি পুলিশের বড় আধিকারিক এবং আমি পার্টিরও নেতা। অর্থাৎ পার্টির নেতা বা পুলিশ আধিকারিক হলে আমি কাউকে মলেস্ট করতে পারি, নির্যাতন করতে পারি, তাকে থ্রেট করতে পারি, অত্যাচার করতে পারি। এই যে পারসেপশন, এই যে মাইন্ডসেট, এটা অপরাধীদের মধ্যে আছে, এটা পরিষ্কার। যদি এই ভদ্রমহিলার বক্তব্য একদম পুরো কোট টু কোট যদি সঠিক হয়, এই কথাটা তিনি বলেছিলেন। এই কথা বলার মধ্যে দিয়ে এক্সট্রা এম্পাওয়ারমেন্ট অপরাধীরা কিভাবে কোথা থেকে পায়? দেখুন দেবাশিস, আজকে তো ভাইফোঁটার দিন। আপনি খুবই ভালো কথা বললেন যে আজকে বাংলার প্রচলিত রীতি অনুযায়ী সব বোনেরা ভাইদেরকে তাদের দীর্ঘায়ু কামনা করে। তো আজকে একই সাথে একটা লজ্জার দিন যে আমরা ভাইয়েরা আপামর বাংলার আমরা কেউ চাই না যে আমাদের বোনেদের এইভাবে প্রতিদিন সম্মান নষ্ট হোক দিনের পর দিন। কারণ এটাই যে আপনি যদি ইতিহাস ধরেই দেখেন, যে আমি রাজনীতির কথা যদি বাদও দেন, যে এই বাংলাতেই এক সময় মেয়েদের পুড়িয়ে মারা হতো, তো একজন বাঙালি তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালেন, তার নাম রামমোহন। এই বাংলাতেই বহু বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ করতে হবে, এবং বিধবা বিবাহ নিজের ছেলেকে বিধবার সাথে প্রথম বিয়ে দিয়ে আপনি আচরি ধর্ম জগৎকে শেখানো হলো, তার নাম বিদ্যাসাগর। তো এগুলোই তো আমাদের পালকের সেই মুকুট ছিল। এর মধ্যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কারুর ক্রেডিট নেই। এই নবজাগরণের ক্রেডিট ছিল বাংলার মনীষীদের, এবং এটাই ছিল বাংলার সত্তায়। এবার অনেকগুলো দিন পেরিয়ে গেল, প্রায় কয়েকশো বছর। কোনো মুখ্যমন্ত্রী যদি বলেন 12:30টার সময় মেয়েটা বেরিয়েছিল, লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট ছিল, খদ্দেরের সাথে দরাদরি, আমি একটা রাজনীতির কথা বলছি না, এই শব্দগুলো যদি বেরোয়, ঠিক অনির্বাণ বুদ্ধিমান ছেলেও হয়তো বলবে এরম ঘটনা কতই ঘটে বলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, আমি বলে দিচ্ছি এরম বলবেন। তো এই সবগুলোকে যদি বিবর্তনের সঙ্গে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে আমরা সমাজটা আগের দিকে না গিয়ে পিছনের দিকে যাচ্ছি। এটুকু তো মানতে হবে সবাইকে, যে যে গতিতে আগের দিকে যাওয়া উচিত ছিল পিছোচ্ছে। আচ্ছা, এবার আপনি বলুন যে পিছোবে না কেন? আপনার পলিসিতে যদি মদ আর তেল থেকে পয়সা উঠে, সেই পয়সায় সরকার চলবে। মদ আর তেল, মদ থেকে আপনি জানেন গোটা 2020-21-এ 18,000 কোটি টাকা ইনকাম, 2022-23-এর 22,000 কোটি টাকা ইনকাম মদ থেকে হয়। আপনি 8,000 স্কুল বন্ধ করে দেবেন, 7,746টা মদের দোকান নতুন করে খুলেছেন। আপনি তথ্য দেখুন, প্রায় সমান সমান। আপনি গোটা ভারতবর্ষের রেশিও আসুন, গোটা ভারতবর্ষে একদম হাইয়েস্ট ফিগারটা যদি 80,000 হয় মদের দোকান, তার 1/10 8,000 আমাদের বাংলায়। আপনি আমি মদ একটা অংশ, মদ যারা পান করেন তারা করবেন, সে নিয়ে তো সরকার থেকে যদি ক্লাবগুলোকে 1.5 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয় যে তোমরা এগুলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে খরচা করো, তাতে ক্লাবের সব বড় বড় মাথারা সবাই মিলে কী ডিসিশন করেন জানি না, কিন্তু কিছু ডিসিশন এরকম হয় যে কয়েকটা সবুজ চেয়ার পেতে ক্লাবের সামনে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মফস্বল, গ্রাম, শহর থেকে কলকাতা, বিভিন্ন জায়গায় এরা বসে আছে, মদ্যপান করছে, ফুর্তি করছে, আনন্দ করছে। আমি বলছি সরকারের দৃষ্টিভঙ্গিটা তো হওয়া উচিত যে আমার 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, আমার 26,000 শিক্ষক তৃণমূল নেতারা পয়সা খেয়েছে বলে তারা রাস্তায় দাঁড়িয়ে পড়লো, তা আমার চাকরি করার উপায়, আমার ছেলেরা ভালো করে লেখাপড়া শিখলে কাঁধে ব্যাগ নেবে, আর কম লেখাপড়া শিখলে পিঠে ব্যাগ নেবে, নিয়ে বোম্বাই, ভারতবর্ষের নানান প্রান্ত ঘুরে বেড়াবে কোথায় রোজ বেশি আছে বলে। আমার ছেলেমেয়েরা এখানে কোনো শিল্পের নামে চাকরি পাবে না, চপ আর তেলে ভাজার শিল্প তৈরি হবে। সরকারকে তো এটা বুঝতে হবে, এটা তো সাধারণ মানুষের কথা, এটা হচ্ছে পরিবেশ তৈরি করছে। আমি এমন বলছি না যে ধর্ষণ এই পৃথিবীতে প্রথম হলো, আমি আবার বলছি যে যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে পেছিয়ে দিচ্ছেন। আপনি সরকার হয়ে আপনি পুলিশকে বারবার বলছেন, আপনি পুলিশ বলার আগে আমাদের রাজ্যের একজন মানুষ তিনি নিজে ঘোষণা করে দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই, কোন কেসের কী হয়েছে, কী ব্যাপারে, এটা লাভ অ্যাফেয়ার, ওরটা খদ্দের, এটা এই ঘটনা সুইসাইডের ঘটনা, এটা প্রেম ঘটিত, এটা অমুক, এগুলো থেকেই তো আজকে এরা বল লাভ করছে
যারা এই ধরনের পিসার, যারা জমের দুয়ারে পড়লো কাটা করে দুয়ারে জম হয়ে দাঁড়িয়ে পড়ছে পশ্চিমবাংলার প্রতিটা ঘরে ঘরে, দুয়ারে জম প্রকল্প চলছে, প্রত্যেক দিন মা বোনেদের ওপর অত্যাচার, আর ব্যানারে লেখা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায়। বাংলার নিজের মেয়েদের প্রতিদিন রক্ত বেরোচ্ছে এই বাংলায়। মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন কেন? কেন? একটা শক্ত ঘটনার কথা আপনি বলুন, একটা যে কোনো আইন যা করছে, আদালতে যা হবে নিশ্চয়ই অনির্বাণরা ওখানে কেউ প্লিড করবে, যেমন কপিল সিবাল করলেন আরজি করের কেসে। কি বলেছিলেন আমাদের মনে আছে তো? গোটা দেশ, গোটা রাজ্য যখন আলোড়িত, তখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনজীবী হয়ে কি বলেছিলেন এই মেয়েটার বিরুদ্ধে, তা আমাদের সকলের মনে আছে বলেই আজকে দুষ্কৃতীরা, কেন জানেন, আজকে ভীষণ মনে পড়ছে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। বুদ্ধদেব ভট্টাচার্য বেশি কথা বলতেন না, কবিতা টবিতা তো অত জানতেন না, পতঞ্জলিও লেখেননি, কিন্তু এটুকু বলেছিলেন যে এই রাজ্যের সরকারটা দুষ্কৃতীদের সরকার, দুষ্কৃতীরা মনে করে এটা আমাদের সরকার। আজকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। প্রতিটা পাড়ায় আপনি যে কোনো দুষ্কৃতকারীর পর সে বলছে আমি তৃণমূল করি, চাকরি চুরি তৃণমূল করবে, বাড়ি চুরি তৃণমূল করবে, পাথর চুরি তৃণমূল করবে, ধর্ষণের ঘটনা থাকলে সেখান থেকে আপনি চোখ বুঝে বলে দিতে পারেন এর সঙ্গে তৃণমূলের কেউ না কেউ আছে। আমি বলতে চাইছি, তাহলে পশ্চিমবাংলাটাকে আপনি রামমোহন বিদ্যাসাগর দেখাবেন, মঞ্চে নিয়ে গিয়ে তাদের নাম বলবেন, প্রকল্প হবে, জমে দুয়ারে জম প্রকল্প চালু করবেন, আর পাড়ায় পাড়ায় মাস্তানদেরকে আপনি 1.5 লাখ টাকা করে ক্লাবগুলোকে দেওয়ার নাম করে মদ খাওয়ার ব্যবস্থা করবেন, আর ছেলেমেয়েদের চাকরির ব্যাপারে গিয়ে তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। এই সামগ্রিক পরিবেশটা কে তৈরি করে? একদম অনির্বাণ, অবশ্যই রাজনৈতিকভাবে উত্তর দিতে হবে, কারণ চন্দনদা একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস এবং তার উৎসাহদাতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভূমিকার কথা বলেছেন। আমি একটু অন্যদিকে আসি, অনিলদার কাছে আসি। অনিলদা রিটায়ার করে গেছেন, অনিলদাকে এখন এই মুহূর্তে সার্ভিস লাইফ লিড করতে হচ্ছে না, কিন্তু এটা তো বাস্তব। অনিলদা শুনলেও চমকে যাবেন, অনেক তরতাজা যুবক যারা পুলিশে কাজ করেন, আমার বন্ধুস্থানীয়, তারা অনেক সময় বলেছেন যে দেবাশিস মনে হয় যেন চাকরি ছেড়ে দিই, আর পারা যাচ্ছে না। এই যে একটা অদ্ভুত রকমের কম্পালশন কাজ করছে, যে আর কাজ করতে পারা যাচ্ছে না। আমাকে সেদিন একজন বললেন যে বাড়িতে পুজো, সেখানে সিকিউরিটি গার্ডের সন্ধ্যেবেলা থেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাত 12টা পর্যন্ত। কার বাড়িতে পুজো, কোন প্রভাবশালীর বাড়িতে পুজো, আমি সেগুলো বলে আর বিড়ম্বনা বাড়াচ্ছি না, কারণ সেও তো একটা সরকারি চাকরি করে। প্রশ্ন হচ্ছে যে এই যে পুলিশের কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে কেন, বা আদতেও হচ্ছে কিনা। আজকে পুলিশ কাজ করছে, এই প্রতিকূলতার মধ্যে পুলিশ সার্ভাইভ করবার চেষ্টা করছে, অ্যারেস্ট করেছে, প্রত্যেকটি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই, তুরন্ত অ্যারেস্ট করেছে। সেটা দুর্গাপুর বলুন, উলুবেড়িয়া বলুন, গাইঘাটা বলুন, এসএসকেএম বলুন, সব জায়গায় তুরন্ত অ্যারেস্ট হয়েছে। কিন্তু পুলিশের কাজ কি কঠিন হয়ে যাচ্ছে? সেই কারণের জন্য পুলিশ কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস করতে পারছে না। পাড়ায় পাড়ায় আমরা আগে দেখতাম পুলিশ পেট্রোলিং করছে। অনিলদা, পেট্রোলিং হয় এখন পুলিশের? আমি আপনার কাছে আসবো দাদা, আপনি একটু এই জায়গাটা আমরা পরিকল্পনা মাফিক শুনবো, যেহেতু আপনার দীর্ঘ সার্ভিস লাইফ রয়েছে, অভিজ্ঞতার কথা শুনবো একটু কম্প্যারিজন ওয়েতে আগের এবং আজকের। এর সঙ্গে আজকের প্যানেলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শাশ্বতী ঘোষ, সমাজকর্মী। আমি দিদিভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, আপনার কাছে আসবো ডেফিনেটলি, কিন্তু তার আগে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। অনিলদা, আমি যেটা বললাম যে পুলিশের কাজ এখন এই মুহূর্তে আপনাদের যে সময় আপনারা চাকরি করেছেন আর এখনকার পুলিশের কাজ কঠিন হচ্ছে কি? দেবাশিস বাবু, যদি হয় তাহলে কেন? না, কঠিন তো অবশ্যই হয়েছে, কঠিনতরই হয়েছে। আমাদের সময় জনসংখ্যা এইভাবে বাড়েনি এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। তখনও যারা বিজেপি এই জনসংখ্যা বাড়েনি মানে অপরাধের সংখ্যা বলছেন? অপরাধের মানে জনসংখ্যা তো বেড়েছে, 12 বছর কয়েক কোটি লোক তো পশ্চিমবাংলায় বেড়েছে, এবং তত আনঅথরাইজড ভাবে।